ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে শচীনদা শুনে এসে বললেন, জিতেন চ্যাটার্জি, আপনি বলছেন তুমি তোমার পরিবারের, দেশের দশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। একটা মানুষ সবার জন্য দায়ী হবে কেন এবং কেমন করে? শ্রী ঠাকুর, একটা জলাশয়ের এক কোণে যদি তুমি একটা তরঙ্গ তোলো, সেই তরঙ্গ চালিয়ে যাবে সমগ্র জলাশয়ের প্রতিবিন্দুর জলে। সেই রকম তোমার প্রত্যেকটি কর্ম চালিয়ে গিয়ে সমগ্র পারিপার্শ্বিকে প্রতি মুহূর্তে প্রভাবিত করছে। তাই পারিপার্শ্বিক যা হয়ে আছে তার জন্য তুমি যে আংশিকভাবে দায়ী সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই তো গেল একদিকের কথা। তাছাড়া ব্যষ্টি যখন পরিবেশের প্রতি করণীয় সম্বন্ধে সজাগ, সচেতন ও সক্রিয় হয়, তখনই সামাজিক বা জাতীয় সমস্যার সমাধান হওয়া সম্ভব। কারণ ব্যষ্টি নিয়েই সমষ্টি এবং প্রতি ব্যষ্টির পরিবেশ। বীরেন্দা, তোমার প্রতি কি করণীয় সেই সম্বন্ধে বীরেন্দার সঙ্গে ঝগড়া না করে যদি তুমি বীরেন্দার প্রতি যা করণীয় তা করতে থাকো, তাহলে তুমি উপকৃত হবেই এবং তোমার দৃষ্টান্তে বীরেন্দাও উপকৃত হবে বলে আশা করা যায়। তুমি সাধ্যমতো করা সত্ত্বেও বীরেন্দা যদি তোমার জন্য কিছু না করে, তাহলে কিন্তু কোনো অনুযোগ করো না, ওদিক দিয়ে কোনো প্রত্যাশা রেখো না, তাহলে ঠকবে। কিন্তু বীরেন্দা যদি অন্য কারোর প্রতি তা করণীয় না করে, সেখানে কিন্তু বীরেন্দাকে সজাগ করে দিতে সচেষ্ট হয়েও। এইভাবে তোমার বেড়ের মধ্যে যতজনকে পাও ততজনকে নিয়ে আরও কর্তব্যপরায়ণ হতে চেষ্টা করো, কিছুতেই থেমো না। দেখতে পাবে আদর্শকে কেন্দ্র করে সারা জগৎটাই তোমার পরিধি হয়ে উঠেছে। আর এ দায় তোমারই বাঁচা বাড়ার জন্য এতখানি প্রয়োজন। এতে যতখানি খাঁকতি থাকবে, তোমার বাঁচা বাড়াও খাঁকতিতে চলবে ততখানি। বেলা পড়ে এসেছে, আকাশটা রঙিন হয়ে উঠেছে, তারই আভা এসে ছড়িয়ে পড়ছে চতুর্দিকে। শেষে ঠাকুরের মুখখানিও তাই খুব সুন্দর দেখাচ্ছে। সকলে আগ্রহ সহকারে দেখছেন। বীরেন ভট্টাচার্য, আমরা অনেক সময় একক অনেক কাজ করতে পারি, কিন্তু মিলেমিশে 10 জনকে মানিয়ে পাতিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধভাবে কাজ করতে পারি না। এর উপায় কি? শেষে ঠাকুর, আপনারা যতখানি প্রবৃত্তির ঊর্ধ্বে ও নিরাশী নির্মম হবেন, ততই মিলেমিশে কাজ করতে পারবেন। আপনি দিল্লিতে থেকে যে কথা বলবেন আর রামশঙ্কর এখানে থেকে যা বলবে, তাতে কোনো ফারাক থাকবে না। উভয় কথার মধ্যে আদর্শ ও উদ্দেশ্য সঙ্গতি খুঁজে পাওয়া যাবে। স্বার্থসেবী রকম থাকলেই ব্যতিক্রম এসে পড়ে, তখন পরিপূরণী না হয়ে ক্ষতিকর হয়। একজন আরেকজনের প্রতি অশ্রদ্ধা সঞ্চারিত করতে চেষ্টা করে, ভাবে তাতে তার নিজের প্রতি শ্রদ্ধা বাড়বে এবং লোকটা তার হাতে থাকবে, কিন্তু ফল হয় উল্টো। এসব ভালো না। আর কতকগুলি ভালো অভ্যাস লাগে। কাজের পথে সহজ মন্ত্রণা পরিষদের সঙ্গে পরামর্শ করা উচিত, তাতে পারস্পরিক বুঝ বাড়ে। তাছাড়া মানুষ চায় তারিফ, প্রত্যেকের তারিফ করতে হয়। যারা আত্মপ্রশংসা করে এবং অন্যকে তারিফ করে না, তারা সমালোচনারই পাত্র হয়ে ওঠে। তারা কখনো সংহতি সন্দীপী কর্তা হতে পারে না। নিজের প্রশংসা ভুলেও করতে নেই, কিন্তু অন্যের ন্যায্য প্রশংসা করতে হয় প্রাণ ভরে। কারো দোষ সম্বন্ধে যদি তাকে বোঝাতে হয়, তাও সহানুভূতি সহকারে, প্রশংসার মিশেল দিয়ে এবং যথাসম্ভব নিরালায়। বাদানুবাদ ও তর্ক বিতর্ক যত পরিহার করে পারা যায় ততই ভালো। ওতে মানুষ অনমনীয় হয়। বরং হৃদ্য তথ্য ও যুক্তিপূর্ণ আলোচনা ভালো। কয়েকজন মানুষ যদি ফিঙ্গে হয়ে লাগে, যে পরস্পরের মধ্যে মিল ছাড়া অমিল হতে দেবে না, তাহলে অবস্থার অনেকখানি উন্নতি হয়। শেষে ঠাকুর একটি মাকে বললেন, তোর মুখখানা অমন শুকানো দেখাচ্ছে কেন? মাটি বললেন, আমার দাঁতের গোড়ায় যন্ত্রণা হচ্ছে, মাথাটাও ধরেছে। শেষে ঠাকুর তাকে বললেন, যা ভগীবথের ওখান থেকে একটু ওষুধ খেয়ে আয় গিয়ে। মাঝে মাঝেই ওই রকম হয় নাকি? উক্ত মা দাঁতের যন্ত্রণা মাঝে মাঝেই টের পায়। শেষে ঠাকুর, আপাইয়ের শিকড় বা নিমের দাঁতন দিয়ে দাঁত মাজা ভালো। নুন তেল দিয়ে দাঁত মাজলেও অনেকেই উপকার হয়। খাবার পর, বিশেষত রাতে শোবার আগে দাঁতটা খুব ভালো করে পরিষ্কার করতে হয়। একবার প্যারিকে দেখাস, পায়রিয়াও হলো নাকি। দাঁত ভালো না থাকলে ওর থেকে নানা উপসর্গ দেখা দেয়, তাড়াতাড়ি সারিয়ে ফেলতে হয়। আর দুধ
যতটা সহ্য হয় খাওয়া ভালো। অনেক সময় পুষ্টির অভাবে দাঁত খারাপ হয়। দুধ খেয়ে হজম করতে পারলে অপুষ্টির প্রতিকার হয়। এরপর মাটি ডিসপেন্সারিতে ভগীরথদার কাছে গেলেন। শেষে ঠাকুর একে একে অনেকেই কাছে জিজ্ঞাসা করলেন, তোর দাঁত ভালো আছে তো? প্রত্যেকে তার নিজের দাঁতের অবস্থা বললেন। শেষে ঠাকুর, দাঁত ভালো না থাকলে খাওয়ার সুখ থাকে না। আমারও দাঁত আগের মতো শক্ত নেই। মনে হয় আগের কালে মানুষের স্বাস্থ্য আমাদের থেকে ভালো ছিল। বুড়ো বয়স পর্যন্ত অনেকের দাঁত, চোখ, পেট ইত্যাদি ঠিক থাকতো। কত বুড়োকে কড়মড় করে বুট ভাজা খেতে দেখেছি, বিনা চশমায় পড়তে দেখেছি, আবার খোরাকেও ছিল বেশ রীতিসহ। চোখের ইশারায় ও হাত নাড়ায় ব্যাপারটি বুঝিয়ে দিলেন। সকলেই হাসছেন। গিরিশ কাব্যতীর্থ, আজকাল খাবার জিনিস আগের মতো পাওয়া যায় না, তাতেও মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হচ্ছে। শেষে ঠাকুর, খাঁটি জিনিসের অভাব তো আছেই, তাছাড়া আমাদের চাল চলনও, আচার বিচারও আগের মতো নেই। আবার বিয়ে থাওয়াও ঠিক মতো না হওয়ায় দাম্পত্য ও পারিবারিক জীবনে অশান্তি ও অসামঞ্জস্য বেড়ে যাচ্ছে। তাতে স্বাস্থ্য ও আয়ুর দিক দিয়ে ক্ষতি হচ্ছে। প্রীতি জীবনীয় সম্পদকে গজিয়ে তোলে, বিদ্বেষ গাজন যা তাকেও নষ্ট করে। শেষে ঠাকুর একটু পরেই হঠাৎ জিজ্ঞাসা করলেন, টেলিভিশন কাকে কয়? একজন বললেন, এটা একরকম যন্ত্র যার সাহায্যে কোনো বাস্তব দৃশ্যকে অবিকলভাবে দূরে পাঠিয়ে সেখানে তা ফুটিয়ে তোলা যায়। শেষে ঠাকুর, এটা হয় কেন এবং কিভাবে হয়? অনিল সরকার, যে জিনিসের প্রতিচ্ছবি দূরে পাঠাতে হবে তার উপর আলো ফেললেই সম্মুখস্থ প্রেরক যন্ত্র এর মধ্যে আলোক ছায়ার পার্থক্য অনুযায়ী বিদ্যুতের তরঙ্গ সৃষ্টি হয় এবং তা ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েভের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই তরঙ্গ গ্রাহক যন্ত্রের উপস্থিত হয়ে অনুরূপ আলোচ্ছায়ার পার্থক্য সৃষ্টি করে। এইভাবে দূরস্থ প্রেরক যন্ত্র এর সম্মুখস্থ দৃশ্যের প্রতিরূপ গ্রাহক যন্ত্র সামনের পর্দায় ফুটে ওঠে। শেষে ঠাকুর, মানসিক একাত্মতা হলেও দূরের দৃশ্য মনের পর্দায় ফুটে উঠতে পারে, অবিকল এবং অবিকৃত ভাবে দেখা যায়। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।